আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 64 এবং প্রেসির 46 অ্যান্ড 58 দেখব এবং তার সাথে সাথে একটা রিপোর্ট দেখব। সেটা হচ্ছে কি দি ড্রাগ অ্যাডিকশন অ্যামং ইউথ। ঠিক আছে, তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি, আশা করছি খুব শীঘ্রই করে দেবেন। তাহলে চলুন আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, তাহলে এগোই চলুন। কি বলছে এখানে দেখুন, ফার্স্ট লাইনটা কি বলছে, এখানে বলছে তার ডাক নাম লালু। তাহলে আপনি যদি এটা ভালো করে পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে প্যাসেজটা ভালো করে পড়লেই বুঝতে পারবেন যে তার ডাক নাম লালু মানেই হচ্ছে কি তার ডাক নাম লালু ছিল। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে পাস্ট সিম্পল পাস্টেই কিন্তু লিখতে হবে। দেখুন সেইভাবে কিন্তু লেখা হলো কি হিজ নিক নেম ওয়াজ লালু। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো, একদম সহজ ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে এখানে, এখানে বলছে এখানে কিন্তু অনেকে ভুল করেছে, এই যে কিন্তু মনে নেই জায়গাটায় কিন্তু অনেকে ভুল করেছে। দেখুন ভালো নাম অবশ্য একটা ছিল কিন্তু মনে নেই। দেখুন কিভাবে আমরা এটাকে করছি, এই যে দেখুন, এই যে বলছে ভালো নাম অবশ্য একটা ছিল, তার মানে কি হি হ্যাড আ রিয়েল নেম। ঠিক আছে, হি হ্যাড আ রিয়েল নেম। তাহলে এই যে ব্যাপারটা আমি এখানে করলাম, এবার দেখুন কিন্তু মনে নেই, এই যে মনে নেই ব্যাপারটা অনেকে কিন্তু পাস্টে করে ফেলছে। এটাকে এই যে মনে নেই ব্যাপারটা যদি পাস্টে করে ফেলেন তাহলে কিন্তু পুরো যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটার সঙ্গে কিন্তু সামঞ্জস্য হবে না। আপনি যদি ভালো করে পড়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে কিন্তু মনে নেই কথাটা কিন্তু বর্তমানে কিন্তু কেউ বলছে, যে এখানে কথক সে কিন্তু বর্তমানেই বলছে কিন্তু মনে নেই। কিন্তু মনে নেই মানে এরকম ধরলে হবে না যে কিন্তু মনে ছিল না, এরকম বললে কিন্তু হবে না। কিন্তু মনে নেই মানে বর্তমানেই ধরতে হবে এটাকে। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে লিখতে হবে, বাট কিন্তু ইট হ্যাজ বিন ফরগটেন, মানে এটা ভুলে যাওয়া হয়েছে। মানে কি আমি কিভাবে করলাম, আপনি এখানে প্যাসিভে করলাম এবং প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে এখানে, এখানে বলা হচ্ছে স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। তাহলে স্কুল ছেড়ে অনেকে লিভিং হিসেবে লিখছে। দেখুন লিভিং মানে ত্যাগ করা, এই হিসেবে না লিখে আপনি যদি কমপ্লিটিং বা ফিনিশিং হিসেবে লেখেন তাহলে কিন্তু আমার মনে হয় বেটার হবে। সেইভাবে আমরা করছি। দেখুন সেইভাবেই করা হলো। এখানে কি পার্টিসিপেল হিসেবে করছি এখানে কমপ্লিটিং দি স্কুল, মানে স্কুল কমপ্লিট করে উই টুক অ্যান অ্যাডমিশন টু আ কলেজ, মানে আমরা কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এই যে পার্টিসিপেল করলাম, পার্টিসিপেল করার পর বাকি যে ব্যাপারটা সেটাকে কিন্তু আমি ফার্স্ট ইনডিফিনাইটে লিখলাম। ঠিক আছে, আপনি যদি মনে করতেন এখানে কম্পাউন্ডে করবেন তাহলেও করা যেত, যে উই কমপ্লিটেড দি স্কুল অ্যান্ড টুক অ্যান অ্যাডমিশন টু আ কলেজ, এভাবে কিন্তু করলেও ব্যাপারটা হতো। ঠিক আছে, ব্যাপারটা হলো ক্লিয়ার হলো এই সেন্টেন্সটা। আচ্ছা, আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে এখানে, এখানে বলছি লালু বললে সে ব্যবসা করবে। তাহলে লালু বললে অনেকে এইভাবে লিখছে লালু সেট, কিন্তু আমি দেখুন কিভাবে ব্যাপারটা করলাম, যে কি লালু বললে মানে কি লালু স্থির করেছিল যে সে ব্যবসা করবে, তাই না? লালু বলে, আপনি যদি সেন্সটা ভালো করে ধরে থাকেন তাহলে কিন্তু এই বিষয়গুলো করতে পারবেন, নাহলে কিন্তু একদম ডিরেক্টলি হয়ে যাচ্ছে, যেরকমভাবে বাংলায় লেখা আছে সেরকমভাবে কিন্তু করে ফেলছেন। কিন্তু দেখুন লালু বলল সে ব্যবসা করবে, তার মানে কি লালু স্থির করেছিল সে ব্যবসা করবে, তাই না? লালু কাউকে তো বলেনি বিষয়টা, লালু স্থির করেছিল। ঠিক আছে, কিন্তু বাংলায় এরকমভাবে লেখা হতেই পারে। দেখুন তাহলে কি লালু ডিসাইডেড, ফার্স্ট ইনডিফিনিট লিখলাম, লালু ডিসাইডেড দ্যাট, লালু ডিসাইডেড করলো যে কি হি উড লাইক, মানে সে হি উড লাইক টু টেক আপ বিজনেস অ্যাজ আ প্রফেশন, মানে সে বিজনেসটাকে প্রফেশন হিসেবে গ্রহণ করবে, সেটা কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখব। দেখুন কি বলছে এখানে, এখানে বলা হচ্ছে দেখুন মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিল। এই লাইনটা কিন্তু অনেকে ভুল করে ফেলছে, ঠিকঠাক হচ্ছে না। দেখুন মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে, তার মানে এখানে আপনাকে পার্টিসিপেল করতে হবে, হ্যাভিং টেকেন করলে কিন্তু বেটার হয়, সেভাবে কিন্তু করলাম। দেখুন কি হ্যাভিং টেকেন 10 রুপিস ফ্রম হিজ মাদার, মানে কি তার মায়ের কাছ থেকে 10 টাকা নিয়ে। ঠিক আছে, তাহলে কি হলো হ্যাভিং টেকেন 10 রুপিস, হ্যাভিং টেকেন 10 রুপিস ফ্রম হিজ মাদার, তার মায়ের কাছ থেকে 10 টাকা নিয়ে সে ঠিকাদারির ব্যবসা শুরু করে দিল, মানে কি ঠিকাদারি ব্যবসা শুরু করেছিল, তাহলে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। সেই হিসেবে করছি। দেখুন এইটা যে কি হি স্টার্টেড আ বিজনেস অ্যাজ আ কনস্ট্রাক্টর, মানে ঠিকাদার হিসেবে সে ব্যবসা শুরু করেছিল, পাস্ট ইনডিফিনিটে কিন্তু করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তাহলে। আচ্ছা, আমরা পরবর্তী সেন্টেন্স দেখবো। দেখুন কি বলছে এখানে, এখানে বলা হচ্ছে আমরা বললাম, মানে আমরা বলেছিলাম লালু তোমার পুঁজি তো 10 টাকা। দেখুন কিভাবে করছে, আমরা বলেছিলাম, তাহলে উই সেড। ঠিক আছে, আমরা বলেছিলাম উই সেড, তারপরে যেহেতু এটা ডিরেক্ট স্পিচ আছে সেইভাবেই লিখছি। দেখুন লালু তোমার পুঁজি তো 10 টাকা, তাহলে লালু ইওর ক্যাপিটাল ইজ জাস্ট 10 রুপিস। তো ইজের পরে আপনি জাস্ট লিখতে পারেন, ঠিক আছে, বা অনলি 10 রুপি অনলিও লিখতে পারেন। তার মানে কি লালু ইওর ক্যাপিটাল ইজ জাস্ট 10 রুপিস। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা,
আমরা তাহলে পরবর্তী সেন্টেন্সটা দেখব, দেখুন কি বলছে এখানে। এখানে বলছে সে হেসে বললে, তাহলে আপনি সে হেসে বলে এটাকে আপনি সিম্পল সেন্টেন্সে করতে পারেন, একদম মানে পার্টিসিপেল করে। আপনি যদি মনে করেন যে না আমি কম্পাউন্ড সেন্টেন্সে করব, তাহলে সেভাবেও করলেও কিন্তু হবে। তারপরে কি বলছে, আর কত চাই, এই যে আর কত চাই এই ব্যাপারটা মানে কি আমার আর কত চাই, ঠিক আছে, আমার আর কত চাই, ঠিক আছে। এখানে কিন্তু সাবজেক্ট নেই, এখানে কিন্তু সাবজেক্ট নিয়ে আসতে হবে। এই তো ঢের মানে এটাই যথেষ্ট বা এটাই অনেক, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, দেখুন কিভাবে করছে এটাকে। এখানে কিভাবে করলাম, আমি কম্পাউন্ডে করলাম, কি সে হেসে বললে মানে কি হি লাফড, সে হাসলো অ্যান্ড সেড এবং বলল, ঠিক আছে, কম্পাউন্ডে করলাম, আপনার পার্টিসিপেলও করতে পারেন। তারপরে দেখুন আর কত চাই, তার মানে কি আমার আর কত চাই, ঠিক আছে। তার মানে হাউ মাচ মোর ডু আই নিড, মানে হাউ মাচ মোর ডু আই নিড, আর কত আমার দরকার বা আর কত আমার প্রয়োজন, যেহেতু এখানে কিন্তু ইন্টারোগেটিভ সাইন দিলাম, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন এই তো ঢের, এই তো ঢের মানে কি এটাই অনেক, এটাই প্রচুর, ঠিক আছে, তার মানে কি দিস ইজ টু মাচ, মানে এটাই প্রচুর একটা ব্যাপার, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে কিভাবে করলাম আমরা এখানে। আচ্ছা, তাহলে এই পরবর্তী সেন্টেন্সটা দেখুন কি বলছে এখানে। এখানে বলছে সবাই তাকে ভালোবাসতো, সবাই তাকে ভালোবাসতো, এখানে অনেকে লাভড লিখছে, লাভড লেখার জায়গায় আপনি যদি লাইকড লেখেন তাহলেই কিন্তু সব থেকে বেটার হবে। সবাই তাকে ভালোবাসতো মানে কি সবাই তাকে পছন্দ করতো, ঠিক আছে, তাহলে সেইভাবে আমরা লিখবো। দেখুন কিভাবে করা হচ্ছে এখানে, কি লিখলাম, সবাই তাকে ভালোবাসতো মানে সবাই তাকে পছন্দ করতো, এভরিওয়ান লাইকড হিম পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখলাম, ঠিক আছে। তার কাজ জুটে গেল, তার মানে সে একটা কাজ পেয়েছিল, সে একটা কাজও পেয়েছিল, সবাই তাকে ভালোবাসতো এবং সে একটা কাজও পেয়েছিল, তার মানে কি হি গট আ ওয়ার্ক অলসো, ঠিক আছে, সে একটা কাজও পেয়েছিল, তার কাজ জুটে গেল মানে কি সে একটা কাজও পেয়েছিল, তার মানে কি হি গট আ ওয়ার্ক অলসো, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে কিভাবে করছি আমরা। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখুন কিভাবে করা হচ্ছে এখানে। এখানে কি বলছে দেখুন, তারপর কলেজের পথে প্রায় দেখা পেতাম, এই লাইনটা অনেকের ভুল হচ্ছে, দেখুন এই পর্যন্ত আগে দেখুন, তারপর কলেজের পথে প্রায় দেখা পেতাম, তার মানে দেখুন কিভাবে করছি, দেন তারপর, দেন মানে তারপর, প্রায় দেখা পেতাম, তাই প্রায়ের জন্য আমি এখানে অফেন লিখলাম, এখানে কারা দেখা পেতাম আমরা, তাহলে সাবজেক্ট হিসেবে উই লিখলাম এবং পাস্ট ইনডিফিনিট লিখছি, তাই ভার্বের সেকেন্ড ফর্ম লিখলাম, তার মানে কি উই অফেন স হিম, আমরা তাকে প্রায় দেখতাম, কোথায়, অন দি ওয়ে টু কলেজ, মানে কলেজে যাওয়ার পথে আমরা তাকে প্রায় দেখতাম, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, তারপরে বলছে লালু ছাতি মাথায় জন কয়েক কুলি মজুর নিয়ে রাস্তায় ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে, এটাও কিন্তু অনেকে ভুল করছে, ঠিকঠাক করতে পারছে না। দেখুন লালু ছাতি মাথায়, তার মানে কি লালু উইথ অ্যান আমব্রেলা ওভার হিজ হেড, ঠিক আছে, লালু উইথ অ্যান আমব্রেলা ওভার হিজ হেড মানে লালু ছাতি মাথায়, ব্যাপারটা ক্লিয়ার হলো, এবং কয়েকজন কুলি নিয়ে, অ্যান্ড অ্যালং উইথ সাম কুলিস, এবং কয়েকজন কুলি নিয়ে, ওয়্যার এনগেজড, প্যাসিভে করছি, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, ওয়্যার এনগেজড যুক্ত ছিলেন, কোথায়, ইন পেটি রিপেয়ার্স অফ রোড, মানে কি রোডের মানে রাস্তার যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট মেরামতির কাজ, তাতে কিন্তু তারা নিযুক্ত ছিলেন, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে কিভাবে করছি, তাহলে কিন্তু আমরা কিছু করলাম, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভে করলাম এবং সাবজেক্টটাকে কিভাবে চুজ করলাম, কি লালু উইথ অ্যান আমব্রেলা ওভার হিজ হেড অ্যান্ড অ্যালং উইথ সাম কুলিস, এইভাবে কিন্তু সাবজেক্টটাকে আমরা চুজ করলাম। তারপরে ফার্স্ট ইনডিফিনিটের প্যাসিভে করলাম, ওয়্যার এনগেজড মানে যুক্ত ছিলেন, ইন পেটি রিপেয়ার্স অফ রোড মানে কি রোডের মানে রাস্তার ছোট ছোট ছোটোখাটো যে মেরামতির কাজ তাতে কিন্তু যুক্ত ছিলেন, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে। আচ্ছা, দেখুন তারপরে কি বলছে, তারপরে এখানে বলা হচ্ছে আমাদের দেখে, আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, তার মানে সে আমাদের দেখে হাসতো এবং তামাশা করে বলতো, এরকমভাবে আপনি কম্পাউন্ডেও করতে পারেন বা আপনি কিন্তু পার্টিসিপেলও করতে পারেন, ঠিক আছে। দেখুন কি বলছে, যা যা দৌড়া মানে কি, যা যা দৌড়া মানে কি দ্রুত হেঁটে যা বা দ্রুত দৌড়ে যা, এরকম কিন্তু বলা হচ্ছে। তারপরে কি পার্সেন্টেজের খাতায় ধরা পড়ে যাবে, পার্সেন্টেজের খাতায় ধরা পড়ে যাবে মানে কি, মানে পার্সেন্টেজ যেটা মানে যেটা দৈনিক যে দিনলিপির যে রেকর্ডটা করা হয় সেটার যে পার্সেন্টেজ সেটা কিন্তু কম হয়ে যাবে, সেটা কিন্তু এখানে বলছে, ঠিক আছে। দেখুন আমরা কিভাবে করছি এখানে, সেইভাবে করলাম। দেখুন কি হি উড লাভ মানে সে হাসতো, সে হাসতো, উড কখন ব্যবহার হয়, আগে একটা ভিডিওতে আমি অনেক কটা ভিডিওতে বলেছি, সেইভাবে আমি উডটাকে ইউজ করলাম যে সেই হিসাবে। তাহলে কি হি উড লাভ মানে তিনি হাসতেন বা সে হাসতো, অ্যাট আস মানে কি আমাদের দেখে, ঠিক আছে, হি উড লাভ অ্যাট আস, সে আমাদের দেখে হাসতো, অ্যান্ড সেড এবং বলতো, ইন ফান মজা করে, কি বলতো, রান ফার্স্ট মানে যা যা দৌড়া, রান ফার্স্ট মানে বা আপনি এখানে ওয়াক ফার্স্টও কিন্তু বলতে পারেন, ঠিক আছে, যেহেতু এখানে দৌড়া ব্যাপারটা বলছে তাই আমি রান লিখলাম, তাহলে কি রান ফার্স্ট মানে কি যা যা দৌড়া, তার মানে কি, তারপরে কি বলছে,
পার্সেন্টেজের খাতায় ঢেলা পড়ে যাবে, তার মানে কি দেয়ার উইল বি আ ক্রস মার্ক, দেয়ার উইল বি আ ক্রস মার্ক ইন ইয়োর পার্সেন্টেজ রেকর্ড। ঠিক আছে, দেয়ার উইল বি আ ক্রস মার্ক ইন ইয়োর পার্সেন্টেজ রেকর্ড, ফিউচার ইনডিফিনাইটেড প্যাসিভ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আমরা এইভাবেই এই যে ট্রান্সলেশন প্যাসেজটা ছিল সেটা এইভাবে এখানে কমপ্লিট করলাম। আপনাদের যাদের এখনো পর্যন্ত মনে হচ্ছে যে এখনো প্রবলেম আছে, কোনো বিষয়টা আপনারা বুঝতে পারছেন না, তাহলে আবার এই ক্লাসটাকে প্রথম থেকে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী যে আমাদের হোম টাস্কটা ছিল সেটা কি ছিল দেখুন, জাস্ট একটা প্রেসি ছিল। এই প্রেসিটাকে আপনারা ফার্স্ট ভালো করে ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ে নিন, তারপর আমরা চেষ্টা করছি কি বলেছে মানেটাকে বুঝিয়ে দেওয়ার। দেখুন এখানে কি বলছে, এখানে বলছে দি অ্যাডমিরেশন অফ গ্রিকস ফর বডিলি পারফেকশন ইজ শোন বাই দি গ্রেট পপুলারিটি অফ দি অ্যাথলেটিক্স ফেস্টিভ্যাল। মানে কি, মানে হচ্ছে যে গ্রিকসদের যে বডিলি পারফেকশনের যে একটা শো, সেটা কিন্তু কি বলছে, প্রশংসা হতো, যেটা দি অ্যাডমিরেশন অফ গ্রিকস ফর বডিলি পারফেকশন, মানে বডিলি পারফেকশনের যে প্রশংসা, সেটা ইজ শোন দেখানো হয় বাই দি গ্রেট পপুলারিটি অফ দি অ্যাথলেটিক্স ফেস্টিভ্যাল, অ্যাথলেটিক্স ফেস্টিভ্যালের মাধ্যমে, যার কিনা জনপ্রিয়তা আছে প্রচুর। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন কি বলছে, স্পেশালি দি ওয়ান হেল্ড এভরি 4 ইয়ার্স অ্যাট অলিম্পিয়া। মানে কি, সেটা অলিম্পিয়াতে প্রত্যেক 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। সেটা কোথায়, ইন দি নর্থ ওয়েস্ট অফ সাউদার্ন গ্রিস, মানে কি সাউদার্ন গ্রিসের নর্থ ওয়েস্ট পার্টে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপরে কি বলছে, টু উইন আওয়ার ফার্স্ট প্রাইজ দেয়ার ওয়াজ আ শিওর ওয়ে টু বিকাম দি হিরো অফ ইউর সিটি। মানে যে কিনা ফার্স্ট হয় এখানে, সে কিনা একটা সে তার যে সিটি, সেই সিটি তার শহরের কিনা একটা হিরো হয়ে ওঠে, এবং কি হয়ে ওঠে, অ্যান্ড আ সেলিব্রিটি অফ গ্রিস, এবং গ্রিসের কিন্তু সেলিব্রিটিও হয়ে ওঠে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, তারপরে বলছে দি গ্রিকস রেকাউন্ট দেয়ার ডেটস অ্যাকর্ডিং টু অলিম্পিয়াডস। মানে কি, মানে হচ্ছে গ্রিকস যারা, তারা তাদের এই যে বিষয়টা ঘোষণা করতো, অলিম্পিয়াডস ঘোষণা করতো অনুষ্ঠানে, এই ডেটের ব্যাপারটা অলিম্পিয়াড অনুষ্ঠানে কিন্তু ঘোষণা হতো। দি গ্রিকস রেকাউন্ট দেয়ার ডেটস অ্যাকর্ডিং টু অলিম্পিয়াডস, মানে অলিম্পিয়াডস অনুসারে তারা এই তাদের যে অলিম্পিয়াডস যে সময়, সেই সময় অনুসারে তাদের যে গণনা, সেই গণনা অনুসারে কিন্তু তারা এইটাকে ঘোষণা করতো। দি first of which took place as long as 776 BC। মানে কি 776 BC-তে এটা শুরু হয়েছিল, অ্যাকর্ডিং টু আওয়ার সিস্টেম, মানে আমাদের সিস্টেম অনুযায়ী, মানে যে গণনা, সেই গণনা অনুযায়ী বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, থাউজেন্ডস অফ ভিজিটর্স কেম, মানে থাউজেন্ডস অফ ভিজিটর্স আসতো, হাজারে হাজারে, ইভেন ফ্রম দি মোস্ট ডিস্ট্যান্ট সিটিজ অফ গ্রিস, মানে গ্রিসের বিভিন্ন দূর দূরান্ত সিটি থেকে আসতো, টু ক্যাম্প, তারা ক্যাম্প করতো বা লজ করতো কোথায়, নিয়ার অ্যান্ড আউট অফ দি ওয়ে টেম্পল অফ জিসাস। মানে জিউস, মানে জিউস যে তাদের যে জিউস বলে যে গড, সেই গড যে কিনা দি গ্রেটেস্ট অফ দি গ্রিক গডস, মানে গ্রিক যে গডসগুলো আছে, সেই গডসগুলোর মধ্যে কিন্তু গ্রেটেস্ট গড জিউস, সেই জিউসের যে টেম্পল, সেই টেম্পলের বাইরে কিন্তু তারা এসে ঘাঁটি গাড়তো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপরে কি বলছে দেখুন, অ্যাট দিস টাইম দি গ্রিকস ফেল্ট দ্যাট দে ওয়্যার অল ওয়ান নেশন। সেই সময় তারা মনে করতো, তারা উপলব্ধি করতো যে তারা কিনা একটা জাতি, সবাই মিলে একটা জাতি। ঠিক আছে, ফর ওয়ারফেয়ার সিস্ট, মানে কি ওয়ারফেয়ার সিস্টের জন্য, ওয়েন দি স্কেয়ার্ড হেরাল্ডস কেম রাউন্ড টু দি সিটিস, মানে কি যার কি ঘোষক হেরাল্ডস, সে কি পবিত্র যে ঘোষক, স্কেয়ার্ড হেরাল্ডস মানে পবিত্র ঘোষক, সে আসতো কোথায়, সিটিতে আসতো কি করতে, টু গিভ দি নোটিস অফ দি গেমস, মানে কি করতো, টু গিভ দি নোটিস অফ দি গেমস, মানে কি গেমের যে নোটিস সেটা দেওয়ার জন্য আসতো, যুদ্ধ বিরতি, যুদ্ধ বিরতির জন্য, মানে যুদ্ধকে বিরতি করার জন্য, যুদ্ধ বিরতির সময় সে কিন্তু যে আর কি হেরাল্ডস, মানে কি স্কেয়ার্ড হেরাল্ডস, মানে তারা কিন্তু আসতো কোথায়, সিটিতে আসতো গেমসের নোটিসটা দেওয়ার জন্য। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে এরকমভাবেই কিন্তু বিষয়টা বলতে চাইলো। আচ্ছা, তাহলে আপনি যখন ভালো করে পড়ছেন কি বুঝতে পারছেন, ব্যাপারটা বলতে চাইছি যে এখানে কি অলিম্পিক্স যে ব্যাপারটা, যেটা কিনা একটা অ্যাথলেটিক্স গেমস, সেটা হচ্ছে গ্রিসের একটা গেম, এই বিষয়টা এখানে বলতে চাইছে। এবং আর কি বলছে, এখানে যদি আপনি একটু খুব সংক্ষেপে বলতে চান, তাহলে কি বলছে যে এই যে অলিম্পিক যে গেমটা, সেটা কিন্তু ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল গ্রিসে 776 BC-তে। ঠিক আছে, এবং এটা কিনা প্রত্যেক 4 বছর অন্তর হেল্ড করা হতো। এবং এই গেমটা কি জন্য, মানে এই গেমটা কি করতো, এই গেমটা কি করতো, যে গ্রিস, সেই গ্রিসের যে পিপল, সেই পিপলদের কিন্তু ইউনাইটেড করতো, এবং মোস্ট অফ দি পিপল, মানে থ্রু আউট দি কান্ট্রি, তারা কিনা আসতো এখানে, এবং একসঙ্গে তারা এই যে সাউদার্ন পার্ট, যেটা গ্রিসের যে সাউদার্ন পার্ট অলিম্পিয়া, সেখানে তারা ভিজিট করতো, এবং একসঙ্গে এই খেলার যে আনন্দ, সেটাকে কিন্তু উপভোগ করতো। ঠিক আছে, এই বিষয়টা এখানে বলতে চাইছে খুব সংক্ষেপে। তাহলে আমরা দেখুন কিভাবে ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করছি। এরকম দিলাম কি, অলিম্পিক দি অ্যাথলেটিক ফেস্টিভ্যাল ইন গ্রিস।
ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপরে দেখুন আমরা কিভাবে এর আনসারটা লিখছি। দেখুন কি লিখলাম এখানে, এখানে লিখলাম দি গেম অলিম্পিক ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন গ্রিস ইন 776 বিসি। ঠিক আছে, তার মানে কি 776 বিসিতে গ্রিসে এইটা ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়। ঠিক আছে, ইট ওয়াজ হেল্ড ইন এভরি 4 ইয়ার্স, প্রত্যেক 4 বছর এটাকে অনুষ্ঠিত করা হতো। দিস গেম ইউনাইটেড দি পিপল অফ দি গ্রিস অ্যান্ড মোস্ট অফ দি পিপল থ্রু আউট দি কান্ট্রি। দেখুন এটা আমি একটু কম্পাউন্ড করছি, অনেকটা জটিলভাবে লিখেছি এখানটায়। কিভাবে করা হয়েছে, দিস গেম ইউনাইটেড দি পিপল অফ দি গ্রিস, মানে এই গেমটা কি করতো, গ্রিসদের পিপলদেরকে ইউনাইটেড করতো, একত্রিত করতো। অ্যান্ড মোস্ট অফ দি পিপল থ্রু আউট দি কান্ট্রি, মানে সারা কান্ট্রি থেকে প্রচুর সংখ্যায় লোক ইউজড টু ভিজিট, মানে ভিজিট করতেন কোথায়, দি নর্দার্ন ওয়েস্ট অফ দি সাউদার্ন গ্রিস। ঠিক আছে, মানে সাউদার্ন গ্রিসের নর্দার্ন ওয়েস্ট যে পার্ট সেখানে, যেটা কিনা অলিম্পিয়া, সেখানে ভিজিট করতো অ্যাট দি টাইম অফ অলিম্পিক গেমস, মানে অলিম্পিক গেমের সময় কি করতে, টু এনজয় টুগেদার, একত্রে এই বিষয়টাকে আনন্দ করতে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে কিভাবে করতে হচ্ছে বুঝতে পারছেন। এটা কিন্তু যথেষ্ট একটা ধৈর্যসাধ্য একটা ব্যাপার, আপনাকে ধৈর্য ধরে বিষয়টাকে পড়তে হবে এবং পড়ার পর আপনি কি বিষয়টা বুঝছেন সেটাকেই বোঝার পর আপনি একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ টাইটেলটাই কিন্তু নির্ধারণ করে যে আপনি কত মার্কস পেতে পারেন। ঠিক আছে, সুতরাং টাইটেলটা কিন্তু সুইটেবল হওয়া অবশ্যই প্রয়োজন। তারপরে আপনি যেটা বুঝলেন সেটাকে কিন্তু নিজের ভাষায় একদম সংক্ষেপে বিষয়টাকে লিখবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আমাদের যে হোম টাস্কটা ছিল সেটা কি ছিল একবার দেখে নিন। সেটা ছিল কি, ড্রাগ অ্যাডিকশন অ্যামং ইউথস, এই যে ব্যাপারটা, এই বিষয়টা নিয়ে আমাদের একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল। দেখুন কিভাবে আমরা এটাকে করছি। ফার্স্ট আমরা একটা টাইটেল দিলাম কি, ড্রাগ অ্যাডিকশন আ বিগ চ্যালেঞ্জ ফর ইউথ। ঠিক আছে, তারপর দেখুন আমরা রিপোর্টের যে ফরম্যাট সেটাকে মেনটেন করলাম। করার পরে দেখুন ফার্স্ট যে প্যাসেজ, ফার্স্ট যে স্ট্যান্জা সেটা আমরা এখানে দেখছি। প্যারাগ্রাফটা, ফার্স্ট প্যারাগ্রাফ দেখুন কিভাবে করা হয়েছে। এখানে বলা হচ্ছে, অলদো the literacy rate of the society of this 21st century has increased with the advancement of science, technology and infrastructure। এই পর্যন্ত আগে মানে বুঝুন কি, অলদো যদিও, দি লিটারেসি রেট মানে সাক্ষরতার হার, অফ দি সোসাইটি অফ দিস 21st সেঞ্চুরি, এই একবিংশ শতাব্দীর সমাজের সাক্ষরতার হার, হ্যাজ ইনক্রিজড মানে বৃদ্ধি পেয়েছে, উইথ দি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স, মানে কিসের অ্যাডভান্সমেন্টের সঙ্গে, অ্যাডভান্সমেন্টের সঙ্গে, সায়েন্সের, টেকনোলজি এবং ইনফ্রাস্ট্রাকচারের অ্যাডভান্সমেন্টের সঙ্গে কিন্তু যদিও লিটারেসি রেট বৃদ্ধি পেয়েছে, বাট কিন্তু দি অ্যাডিকশন অফ দি ইউথদের অ্যাডিকশন অফ দিস সোসাইটি, এই সোসাইটির ইউথদের অ্যাডিকশন কিসের প্রতি, টুয়ার্ডস ড্রাগের প্রতি এই সমাজের ইউথদের অ্যাডিকশন ইজ ইনক্রিজিং, বাড়ছে ডে বাই ডে, দিনের পর দিন। ঠিক আছে, অ্যান্ড এবং ইট হ্যাজ বিকাম, এটা হয়ে উঠেছে আ গ্রেট কার্স, একটা মহান অভিশাপ, একটা মহা অভিশাপ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এইভাবে আমরা ইন্ট্রোডাকশন যে ফার্স্ট যে প্যারাগ্রাফটা সেভাবেই কিন্তু আমরা এইভাবে করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আমরা পরবর্তী যে প্যারাগ্রাফটা অর্থাৎ সেকেন্ড যে প্যারাগ্রাফটা রিপোর্টের সেটা দেখবো। দেখুন কি বলছে এখানে বলা হচ্ছে, দেখুন অ্যাকর্ডিং টু রিসেন্ট সার্ভে, মানে একটা রিসেন্ট সার্ভে অনুযায়ী, লার্জ নাম্বার অফ ইয়ং জেনারেশন আর অ্যাডিক্টেড, মানে কি লার্জ নাম্বার অফ ইয়ং জেনারেশন তারা অ্যাডিক্টেড হয়ে পড়েছে টু ড্রাগস, মানে ড্রাগসে, সেটা কি অপিয়াম বেসড প্রোডাক্টস ইনক্লুডিং হিরোইন, কোকেন, হাসিস, এলএসডি, ইডিসি। ঠিক আছে, এইগুলোতে তারা কিন্তু অ্যাডিক্টেড হয়ে পড়েছে। ঠিক আছে, এটা কিন্তু একটা রিসেন্ট সার্ভে কিন্তু বলছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, এইভাবে রিপোর্টটা লিখতে হচ্ছে। তারপরে দেখুন, নাও ডেজ মানে আজকাল, ড্রাগ অ্যাডিক্টস মানে যারা অ্যাডিক্টেড হয়ে গেছে তাদেরকে বলা হচ্ছে অ্যাডিক্টস। নাও ডেজ ড্রাগ অ্যাডিক্টস আর ফাউন্ড, মানে এই বিষয়টা ফাউন্ড করা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে কোথায়, এভরিওয়্যার, ইন স্কুলস, কলেজেস, ক্লাবস, স্ট্রিটস, ইটিসি। ঠিক আছে, কোথাও কোথায় লক্ষ্য করা যাচ্ছে সেটা বলা হলো। তারপরে দেখুন, ওয়ান হু ইজ অ্যাডিক্টেড ওয়ান্স, মানে যে একবার অ্যাডিক্টেড হয়েছে, দ্যাট ওয়ান, এটা ওয়ান্স হবে না, এটা হবে দ্যাট ওয়ান, এখানে হবে দ্যাট ওয়ান সাফার্স, মানে সে ভোগে ফ্রম আ ক্রনিক ব্রেন ডিজিজ, মানে ক্রনিক ব্রেন ডিজিজে সে ভোগে, দ্যাট কজেস পাওয়ারফুল ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল কার্ভিংস, মানে কি যেটা কিনা পাওয়ারফুল একটা ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল যন্ত্রণা ভোগান্তি হয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপরে কি বলছে দেখুন, অ্যাকর্ডিং টু দি এক্সপার্টস, মানে কি এক্সপার্টের মত অনুযায়ী, ইট ইজ নট অনলি ক্রনিক, এটা শুধু যে কেবল ক্রনিক ব্যাপার তাই নয়, বাট অলসো প্রোগ্রেসিভ, এটা কিন্তু একটা দীর্ঘকালীন একটা ব্যাপার। প্রোগ্রেসিভ মানে ক্রনিক মানে দীর্ঘকালীন, কিন্তু প্রোগ্রেসিভ মানে কিন্তু এটা চলতেই থাকে। ঠিক আছে, থামে না। অ্যান্ড ইট ক্যান বি ফ্যাটাল, এটা ফ্যাটাল পর্যন্ত, মারাত্মক পর্যন্ত হতে পারে, ইফ ইট ইজ লেফট আনট্রিটেড, যদি এটাকে ট্রিট না করা হয়, যদি এর চিকিৎসা না করা হয়। ঠিক আছে, অবহেলা করে যদি ফেলে রাখা হয় তাহলে কিন্তু এরকমটা হতে পারে। ঠিক আছে, আচ্ছা,
তারপরে দেখুন কি বলা হচ্ছে, ড্রাগ অ্যাডিকশন ক্যান স্টার্ট, মানে ড্রাগ অ্যাডিকশনটা কীভাবে স্টার্ট হয়, কীভাবে শুরু হয় সেটা বলা হচ্ছে, ক্যান স্টার্ট উইথ এক্সপেরিমেন্টাল ইউজ অফ রিক্রিয়েশনাল ড্রাগ, মানে কি, মানে নতুনভাবে তৈরি করা হয়েছে এমন কোনো ড্রাগ, তার এক্সপেরিমেন্ট করতে গিয়ে ইন সোশ্যাল সিচুয়েশন, সোশ্যাল মানে যখন কোনো বিনোদন হয়, সামাজিক বিনোদন হয়, সেই সময় কোনো নতুন ড্রাগের যেটা কিনা নতুন ড্রাগ তৈরি হয়েছে সেরকম কোনো নতুন ড্রাগের এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিন্তু সে অ্যাডিক্টেড হয়ে পড়ে, ঠিক আছে। তারপরে দেখুন, অ্যান্ড ফর সাম পিপল দি ড্রাগ ইউজ বিকামস মোর ফ্রিকুয়েন্ট, কিন্তু কিছু কিছু মানুষের কাছে এই বিষয়টা কিন্তু ফ্রিকুয়েন্ট হয়ে পড়ে, মানে তারা কিন্তু যখন তখন এই ড্রাগটাকে নিয়ে থাকে, ঠিক আছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে ওই সিচুয়েশনে হয়ে থাকে, আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু ফ্রিকুয়েন্ট হয়ে থাকে, ঠিক আছে, সেটাই বলা হলো। তারপরে দেখুন, অ্যাজ টাইম পাসেস, মানে যত টাইম গড়াতে থাকে বা দিনের পর দিন, দে মে নিড, তাদের প্রয়োজন হতে পারে বা প্রয়োজন হয়ে থাকে কি, লার্জার ডোজেস, মানে কি লার্জ ডোজ আরও প্রয়োজন হয়, কিসের জন্য, মানে কিসের, অফ দি ড্রাগের, টু গেট হাই, মানে কি আরও বেশি অ্যাডিক্টেড হওয়ার জন্য বা আরও বেশি প্রয়োজনের জন্য কিন্তু এটা তারা আরও বেশি পরিমাণে ডোজ নিয়ে থাকে, ঠিক আছে, এইভাবে বলা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফটা। তারপর দেখুন আমরা লাস্ট কনক্লুসিং প্যারাগ্রাফটা কীভাবে লিখছি, দেখুন কি লিখছি, ইন দিস সার্কামস্টান্সেস, মানে এই পরিস্থিতিতে দি গভর্নমেন্ট শুড স্টার্ট আ নিউ ক্যাম্পেন, মানে গভর্নমেন্ট একটা উচিত কি নতুন ক্যাম্পেন ক্রিয়েট করা, ক্যাম্পেন চালানো, বাই হুইচ, যার মাধ্যমে দি ড্রাগ অ্যাডিক্টস ক্যান বি আইডেন্টিফাইড, যাদের মাধ্যমে ড্রাগ অ্যাডিক্টসদের কী করা যায়, আইডেন্টিফাই করা যায়, অ্যান্ড শুড বি ট্রিটেড, তাদেরকে ট্রিট করা যায়, চিকিৎসা করা যায়, অ্যান্ড কাউন্সেলড, মানে এই কাউন্সিল কিন্তু ওই বি কাউন্সিলই বলা হচ্ছে, ঠিক আছে, শুড বি কাউন্সেল, মানে কি তাদেরকে যেন ভালো উপদেশও দেওয়া যায়, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন, বিসাইডস, পাশাপাশি লিগাল অ্যাকশন উইল হ্যাভ টু বি টেকেন হবে, ঠিক আছে, এখানে কি হবে, উইল হ্যাভ টু বি হবে, টু এর পরে কিন্তু বি হবে, তাহলে লিগাল অ্যাকশন উইল হ্যাভ টু বি টেকেন, নিতে হবে, একটা লিগাল অ্যাকশন নিতে হবে কাদের বিরুদ্ধে, এগেনস্ট দি ইলিগাল ড্রাগ বিজনেসম্যান, মানে যারা অবৈধ ড্রাগ ব্যবসায়ী তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে হবে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে কিন্তু এইভাবেই যে আপনাকে লিখতে হবে এরকম ব্যাপারটা নয়, আপনি নিজের থেকে লিখতে শিখুন, কীভাবে নিজে লিখবেন, এটাকেই কপি করতে হবে এরকম ব্যাপার নয়, আপনি এর থেকেও ভালো লিখতে পারেন, এর থেকে আরও অনেক কিছু লেখা যায়, যেহেতু এখানে একটা ওয়ার্ড লিমিটের ব্যাপার আছে সেজন্য আমরা এরকম শর্টে একটা লেখার চেষ্টা করলাম, সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া এখানে পসিবল হয়নি, তবুও যতটা পারা গেছে ওয়ার্ড লিমিটের মধ্যে ততটাই দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে নিজের থেকে লেখা প্র্যাকটিস করতে হবে, যেটাই আপনি পাবেন পরীক্ষায় এটা আসবে তার কোনো গ্যারান্টি নেই, পরীক্ষায় যেটা আসবে সেটা আপনার মতো করে লিখে আসতে হবে, সুতরাং আপনি নিজের থেকে লেখা প্র্যাকটিস করুন এবং আমরা কীভাবে লিখছি এটাকে জাস্ট একটু ফলো করুন, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে এই রিপোর্টটা কমপ্লিট করলাম। আমাদের যে পরবর্তী হোম টাস্কটা ছিল সেটা কী ছিল দেখুন, সেটা ছিল একটা প্রেসিভ, ফার্স্ট আপনারা ভালো করে এই ভিডিওটাকে পজ করে এই বিষয়টাকে পড়ে মানে বোঝার চেষ্টা করুন, তারপর আমরা চেষ্টা করছি কী বলেছে মানেটাকে বুঝিয়ে দেওয়া। দেখুন কি বলছে এখানে, এখানে বলছে ইন অর্ডার দ্যাট দি মাইন্ড শুড অ্যাক্ট উইথ ভিগার, এই ভিগার এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি প্রাণ শক্তি, ঠিক আছে, মাইন্ড শুড অ্যাক্ট উইথ ভিগার অ্যান্ড কুইকনেস ওয়েন রিকোয়ার্ড, মানে যখন দরকার পড়ে, যখন রিকোয়ার হয় তখন কিন্তু মানুষের মনকে, মাইন্ডকে কিন্তু প্রাণশক্তির সাহায্যে, প্রচণ্ড তেজের সাহায্যে এবং কুইকনেসের সাহায্যে দ্রুততার সঙ্গে কিন্তু কাজ করতে হয়, ঠিক আছে। তারপরে দেখুন, ইট ইজ নিডফুল দ্যাট, যে কি প্রয়োজন যে ইট শুড হ্যাভ ফ্রিকুয়েন্ট ইন্টারভ্যালস, কি ফ্রিকুয়েন্ট একটা ইন্টারভ্যালস দরকার, একটা বিশ্রামের দরকার, অফ রিয়াকশন অ্যান্ড রেস্ট, মানে আপনি যে রিয়াকশনটা করছেন, প্রতিক্রিয়া দিচ্ছেন বা রেস্ট করছেন, তার মধ্যে কিন্তু একটা কি দরকার, একটা কিন্তু ইন্টারভ্যাল দরকার, ঠিক আছে। ইট ইজ অনলি দাস, এইভাবেই কিন্তু, কেবলমাত্র এইভাবেই কিন্তু, দ্যাট ইটস হেলথফুলনেস ক্যান বি রিটেন, মানে এই যে হেলথফুল, এই যে স্বাস্থ্যকর ব্যাপারটা, এই যে মাইন্ডের স্বাস্থ্যকর যে ব্যাপার সেটা কিন্তু এইভাবেই কিন্তু বজায় রাখা যেতে পারে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপরে কি বলছে দেখুন, দেয়ার ইজ আ স্টোরি অ্যাবাউট দ্য অ্যাপোস্টল জন, মানে একজন অ্যাপোস্টল জন, তার কথা এখানে তার একটা স্টোরি আছে, উইচ টিচেস, যেটা কিনা টিচ করে দি লেসন, একটা লেসন কি, ইন আ সিম্পল, একটা খুব সাধারণভাবে, ইয়েট ফোর্সিবল ম্যানার, কিন্তু ব্যাপারটা সিম্পল হলেও কিন্তু একটা যেন মনে হচ্ছে জোরপূর্বক শেখাচ্ছে এরকমভাবে কিন্তু সে একটা গল্প আছে অ্যাপোস্টল জনের, সেটা কিন্তু টিচ করে থাকে, ঠিক আছে। তারপরে দেখুন কি বলছে, হান্টার পাসিং হিজ ডুয়েলিং, একটা হান্টার সে কি পাস করছিল তার যে বাসস্থান সেখান থেকে, ওয়ান ডে একদিন, দেখেছিল দি অ্যাপোস্টেল, সেই দূতকে, সিটেড অ্যাট দিস ডো কেয়ারসিং লিটিল বার্ড, যে কিনা খুব সোহাগ ভরা যত্ন করছিল বা স্নেহ করছিল, মানে স্নেহপূর্বক একটা বার্ডকে নিয়ে বসেছিল, ইন হিজ হ্যান্ড, তার হাতের মধ্যে জড়িয়ে, উইথ দি ডিলাইট অফ আ চাইল্ড, যেন কি কিসের আনন্দের মতো করে, একটা চাইল্ডকে যেমন হাতের মধ্যে জড়িয়ে স্নেহপূর্বক জড়িয়ে বসে থাকে মানুষ, সেরকমভাবে কিন্তু একটা বার্ডকে নিয়ে সেই অ্যাপোস্টল কিন্তু বসেছিল, সেটা একটা হান্টার দেখলো, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপরে দেখুন এটা কিন্তু একটা উদাহরণ দিচ্ছে, আপনি কিন্তু এটাকে টানতে পারবেন না, দেখুন কিভাবে বলছে, তারপরে দি
হান্টার ওয়াজ সারপ্রাইজড, সেই হান্টারটি কি হলো, সারপ্রাইজড হলো, দ্যাট যে সো ডিভাউট আ ম্যান, এই যে ডিভাউট ব্যাপারটা বলছে, এটার মানে কি, এটা মানে হচ্ছে ধার্মিক বা নৈষ্ঠিক যে ব্যাপার, ঠিক আছে। সো ডিভাউট আ ম্যান ওয়াজ দাস ওয়েস্টিং দিস টাইম, এইভাবে এই যে ধার্মিক যে মানুষটা, এই যে নিষ্ঠাবান মানুষটা কিভাবে তার সময় নষ্ট করছে, ঠিক আছে। এটা দেখে সেই হান্টারটা কিন্তু কি হলো, সারপ্রাইজড হলো। দি অ্যাপস্টল সেড টু দি হান্টার, অ্যাপস্টল যে দূত যে সে হান্টারকে কি বললো, বললো যে ওয়াই ডু ইউ নট কিপ ইউর বো অলওয়েজ বেন্ট, কেন তুমি তোমার বোকে যে ধনুককে সবসময় বাঁকিয়ে রাখো না, বিকজ ইট উড সুন লস ইটস স্ট্রেংথ ইফ ইট ইজ অলওয়েজ স্ট্রং, যদি এটা সবসময় বেঁকে থাকে তাহলে কিন্তু এর কি করবে, যে শক্তি সেটাকে কিন্তু হারিয়ে ফেলবে, সেজন্য কিন্তু এটা বাঁকিয়ে রাখা হয় না। ওয়াজ দি রিপ্লাই, ওয়েল, ঠিক আছে, ওয়েল রিজয়েন্ড দি অ্যাপস্টল, এই রিজয়েন্ড মানে কি উত্তর দিল দি অ্যাপস্টল, ঠিক আছে, মানে অ্যাপস্টল উত্তর দিল ওয়েল, ঠিক আছে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তারপরে দেখুন, ইট উড বি দি সেম উইথ মাই মাইন্ড, মানে এইভাবেই কিন্তু, মানে এই মাইন্ডের যে ব্যাপারটা সেটা কিন্তু ঠিক এইরকম একটা বইয়ের মতো, ঠিক আছে। ইফ ইফ আই গিভ নো রিল্যাক্সেশন ইট উড ইট উড ইন লাইক ম্যানার সুন লজ ইটস ফোর্স, মানে যদি একটা বইয়ের মতো, একটা ধনুকের মতো মাইন্ডকে যদি রিল্যাক্সেশন না দেওয়া হয় তাহলে কিন্তু সেও তার কর্মক্ষমতা বা ফোর্স যেটা সেটাও কিন্তু হারিয়ে ফেলবে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো, তাহলে কি বলতে চাইছে এখানে, তাহলে আপনি যখন ভালো করে পড়ছেন কি বুঝতে পারছেন, এখানে বলতে চাইছে যে এনার্জি যে ব্যাপারটা বা এনথুসিয়াজম উৎসাহ যে ব্যাপারটা সেটা কিন্তু রিল্যাক্সেশন থেকেই আসে, তাই না। একটা যে ব্রেন, মানুষের যে ব্রেন বা মাইন্ড, ব্রেন, এখানে ব্রেনও বলতে পারেন মাইন্ডও বলতে পারেন, একই ব্যাপার, যে ব্রেনের কি, ব্রেনের উচিত রিল্যাক্সেশন দেওয়া, একটা ব্রেনকে উচিত রিল্যাক্সেশন দেওয়া, কেন, কারণ তার থেকে কুইক বা কোনো এফেক্টিভ ডিসিশন পাওয়ার জন্য, তৎক্ষণাৎ, ঠিক আছে। তারপরে দেখুন আর কি বলা যাচ্ছে এখানে, আরও বলতে চাই যে এরকম যে কি রিল্যাক্সেশন যে ব্যাপারটা সেটা কিন্তু কি দিয়ে থাকে, একটা ফ্রেশ এনার্জি এবং একটা উৎসাহ কিন্তু দিয়ে থাকে রিল্যাক্সেশন, ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। আর কি বলছে, যদি কোনো ব্যক্তি এই রিল্যাক্সেশন দিতে তার মস্তিষ্ক বা তার ব্রেনকে বা তার মনকে যদি এটা দিতে অস্বীকার করে তাহলে কিন্তু সেই যে ব্রেন সে কিন্তু তার কর্মক্ষমতা বা কর্মদক্ষতা হারিয়ে ফেলবে একটা বাঁকানো ধনুকের মতো, ঠিক আছে। আমরা কিন্তু এইভাবেই উদাহরণটাকে টানবো, কি বাঁকানো ধনুকের মতো হারিয়ে ফেলবে, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। আপনি কিন্তু পুরো উদাহরণ কিছুই টানতে পারবেন না, এই যে হান্টার বা অ্যাপস্টল এই বিষয়গুলো কিন্তু আপনি টানতে পারবেন না, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করছি দেখুন, ফার্স্ট একটা আমরা সুইটেবল টাইটেল দিলাম কিভাবে, যে কি রিল্যাক্সেশন গিভস নিউ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, মানে রিল্যাক্সেশন কি দিয়ে থাকে, একটা নিউ এনার্জি এবং এনথুসিয়াজম দিয়ে থাকে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন কীভাবে আনসারটা লিখছি, এভাবে করলাম, দেখুন কি বলছে এখানে, এখানে বলা হচ্ছে ব্রেন শুড বি রিল্যাক্সড, মানে ব্রেনকে রিল্যাক্সড দেওয়া উচিত, কিসের জন্য, ফর কুইক অ্যান্ড এফেক্টিভ ডিসিশন, মানে কুইক এবং এফেক্টিভ ডিসিশনের জন্য ব্রেনকে রিল্যাক্স দেওয়া উচিত, ঠিক আছে, বা আপনি এখানে ব্রেনের জায়গায় মাইন্ডও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে দেখুন, রিল্যাক্সেশন গিভস আ ফ্রেশ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম টু পারফর্ম আর নিউ টাস্ক, মানে একটা নতুন কাজ করার জন্য ব্রেনকে মানে একটা নতুন কাজ করার জন্য রিল্যাক্সেশনে কি দিয়ে থাকে, ফ্রেশ এনার্জি এবং এনথুসিয়াজম দিয়ে থাকে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপরে কি বলছে দেখুন, ইফ এনিবডি ডিনাইস টু সার্ভ রিল্যাক্সেশন, মানে কেউ যদি কেউ যদি ডিনাই করে থাকে টু সার্ভ রিল্যাক্সেশন টু দি মাইন্ড, তার মাইন্ডকে রিল্যাক্সেশন দিতে, দেন দি ব্রেন উইল লস ইটস পাওয়ার, বা ব্রেন বা আপনি মাইন্ডও লিখতে পারেন, ব্রেন উইল লস ইটস পাওয়ার, সে তার পাওয়ারটা হারিয়ে ফেলবে, ব্রেন তার পাওয়ারটা হারিয়ে ফেলবে, কিসের মতো, লাইকা বেন্ড বো, মানে একটা বেন্ড বইয়ের মতো কিন্তু হারিয়ে ফেলবে, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তাহলে কিন্তু এইভাবে আমরা করলাম, তাহলে আপনাকে কি করতে হবে, সেই একই কথা, যে কি ফার্স্ট ভালো করে আপনাকে বারংবার ভালো করে জিনিসটাকে পড়তে হবে, যতক্ষণ না আপনি এই জিনিসটাকে বুঝতে পারছেন ততক্ষণ আপনি পড়বেন, পড়ার পরে আপনি কি বুঝছেন সেই অনুযায়ী একটা সুইটেবল টাইটেল দেবেন, যেহেতু টাইটেলটাই কিন্তু অনেকটাই মার্কস ক্যারি করার ব্যাপার, টাইটেলটা যদি সুইটেবল হয় তাহলে কিন্তু আপনি অনেকটাই মার্কস পেতে পারেন, এবং অবশ্যই ভিতরে যে জিনিসটা আপনি সামারাইজড করে বা প্রেসি করে লিখছেন সেটাকে কিন্তু অবশ্যই সুইটেবল হওয়া চাই, সেটাকেও কিন্তু আপনাকে কি করতে হবে, ভালো করে পড়ে আপনি যে মানেটা বুঝছেন সেটাকে কিন্তু নিজের ভাষায় একদম খুব সংক্ষেপের মধ্যে বোঝানোর চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে এইভাবেই আমাদের এই যে টাস্কটা কমপ্লিট হলো, প্রেসি টাস্কটা কমপ্লিট হলো। তাহলে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এখনো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন, যারা উপকৃত হচ্ছেন বলে মনে করছেন। আর আপনারা কি করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় এই ক্লাসটাকে শেয়ার করবেন, তাহলে কিন্তু প্রচুর মাত্রায় যারা যুক্ত হবেন তাদের জন্য আমরা আরও নতুন করে এত এফোর্টস দিয়ে নতুন করে ভিডিও বানানোর ডেলি আমরা সাহস পেয়ে থাকবো বা আরও উদ্যম দিয়ে থাকবো। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।